আসসালামু আলাইকুম। সরকারি নাজির আক্তার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিষয় অর্থনীতি একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দকে স্বাগতম। আজকে অর্থনীতি প্রথম পত্রের লেকচার নাম্বার 3 অধ্যায় 1 অর্থনীতির মৌলিক সমস্যা ও সমাধান, যে অধ্যায়টা সেটা আমরা শুরু করেছিলাম। সেটার আজকের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে আমরা বলতেছি ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম কাকে বলে? যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আবার বলছি, যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ আরেকভাবে বলা যায় যে সামাজিক ও আইনগত রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ প্রত্যেক সমাজের মানুষের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনের জন্য সামাজিক ও আইনগত রীতিনীতি প্রয়োজন। এই রীতি আর নীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। কোনো দেশের অর্থনৈতিক কার্যাবলী যেমন উৎপাদন হতে পারে, বন্টন, ভোগ, বিনিয়োগ, বিনিময়, বাণিজ্যের ধরন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে সে দেশের সামাজিক, অর্থনৈতিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। আর এই যে নীতিনীতি গড়ে ওঠে, এটার যে কাঠামো, সেটাকে আমরা বলতেছি যে অর্থনৈতিক ব্যবস্থা। পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এর মধ্যে প্রথম সেটা হচ্ছে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলতেছি ক্যাপিটালিস্টিক ইকোনমি। দ্বিতীয় সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ইংলিশে বলা হচ্ছে সোশিয়ালিস্টিক বা কমান্ড অর্থনীতি, কমান্ড ইকোনমি। 3 নম্বর সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, মিক্সড ইকোনমি। আর 4 নম্বর ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামিক ইকোনমি। পৃথিবীতে যতগুলো দেশ আছে মোটামুটি এই 4টা অর্থ ব্যবস্থায় প্রচলিত আছে। এক এক দেশে এক এক রকম অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। আর বেশিরভাগ দেশগুলো মিশ্র অর্থ ব্যবস্থা যেটা আছে সেটা অনুসরণ করে থাকে। আমরা প্রথম যে অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক ইকোনমি, এটা নিয়ে আলোচনা করব। সেটা 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয়। কখন সূত্রপাত হয়? 1789 সালে পুরো সমগ্র ইউরোপে যখন ফরাসি বিপ্লব হয়, তার মধ্যে সেই বিপ্লবের মধ্য দিয়ে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হয়। আর এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সংজ্ঞা যেটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। আমি আবার বলছি, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। এই অর্থ ব্যবস্থায় উৎপাদন, বন্টন ও ভোগ প্রভৃতি যে কার্যাবলী আছে, এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ চলে না। ব্যক্তি নিজের ইচ্ছা মতো এই জিনিসগুলো করে থাকে। এই পুঁজিবাদী অর্থনীতির বা অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সম্পদের উপর মালিকানা সেটা ব্যক্তি মালিকানা আইনের দ্বারা স্বীকৃত। এক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন সংকটের উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত হয়।
2 নাম্বার যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূলে রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যেটা আমরা বলতেছি যে এখানে ব্যক্তি হচ্ছে মূল। এ ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করে না, ফলে উৎপাদন ও ভোগ ব্যবস্থায় কোনোরূপ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না, এই জন্য বলা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। 3 নাম্বার যেটা হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তা তার উপযোগ সর্বোচ্চকরণের জন্য যে কোনো পরিমাণ দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। মানে আমি হচ্ছে আমার যতটুকু ইচ্ছে ততটুকু হচ্ছে দ্রব্য কিনতে পারবো বা হচ্ছে সেই দ্রব্যগুলোকে ভোগ করতে পারবো, এটার উপর সরকার কোনো নিষেধাজ্ঞা জারি করে না। 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উৎপাদকের সার্বভৌমত্ব। এখানে উৎপাদনকারী যার যেমন ইচ্ছা সেই রকম পরিমাণ দ্রব্য হচ্ছে উৎপাদন করতে পারে। বলা হচ্ছে যে এই অর্থব্যবস্থায় উৎপাদনকারী মুনাফা সর্বোচ্চকরণের উৎপাদন, আমরা জানি যে উৎপাদনকারীর হচ্ছে একমাত্র লক্ষ্য থাকে কি মুনাফা সর্বোচ্চকরণ। তার মুনাফাটা সবচেয়ে বেশি হবে কিভাবে? এখন সেই মুনাফা সর্বোচ্চকরণের জন্য হচ্ছে তার যে পরিমাণ দ্রব্য বা হচ্ছে যে দ্রব্য উৎপাদন করার দরকার হয় সেই পরিমাণ দ্রব্য আর সেই দ্রব্যটাই উৎপাদন করে। এখানে রাষ্ট্র বা সরকার হচ্ছে কোনো হস্তক্ষেপ করে না। 5 নাম্বার যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মানে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এখানে হচ্ছে সরকার বা কোনো বিশেষ কর্তৃপক্ষ দাম হচ্ছে নিয়ন্ত্রণ করে না। সরকার একটা দাম বলে দিল, সেই দামেই হচ্ছে কোনো দ্রব্য কেনা বেচা হবে এমন না। সেই দ্রব্যের চাহিদা আর যোগান, চাহিদা কতটুকু যোগান কতটুকু, চাহিদা যোগানের তুলনায় যদি চাহিদা বেশি হয় সেক্ষেত্রে দাম হচ্ছে বেশি হবে, আবার হচ্ছে চাহিদার ক্ষেত্রে চাহিদা কম যোগান যদি বেশি হয় তাহলে হচ্ছে দাম কম হবে। এই যে চাহিদা যোগানের যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া, এর মাধ্যমেই হচ্ছে দামটা হচ্ছে নির্ণয় করা হয়। আমরা চাহিদা আর হচ্ছে যোগানের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা যখন পড়বো তখন এই বিষয়ে হচ্ছে বিস্তারিত বোঝা যাবে। এখন শুধু মানে মনে রাখতে হবে যে হচ্ছে চাহিদা আর যোগানের যে মিথস্ক্রিয়া আছে সেই মিথস্ক্রিয়ার মাধ্যমেই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা নিয়ন্ত্রিত। 6 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিযোগিতা। পুঁজিবাদী অর্থনীতিতে সকল ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। এক্ষেত্রে উৎপাদকের মধ্যে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়, ফলে নতুন নতুন আবিষ্কার সম্ভব হয় এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। এছাড়া দাম নির্ধারণেও ক্রেতা বিক্রেতার মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। অতএব পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা। উৎপাদকদের ক্ষেত্রে প্রতিযোগিতা দেখা যায়, যারা কেনে যারা বিক্রি করে ক্রেতা বিক্রেতা তাদের মধ্যেও হচ্ছে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্য করা যায়। 7 নাম্বার যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে মালিক শ্রমিক বিরোধ। এই অর্থব্যবস্থায় মালিক ও শ্রমিকের মধ্যে বৈরী মনোভাব গড়ে ওঠে, কারণ মালিকের হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকায় শ্রমিক তার পরিশ্রমের তুলনায় কম মজুরি পায়। অর্থাৎ মালিক শোষকের ভূমিকায় এবং হচ্ছে শ্রমিক কি শোষিতের ভূমিকায় অবতীর্ণ হয়। এই জন্য বলা হয়েছে মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভালো থাকে না বা হচ্ছে এক ধরনের বিরোধ কাজ করে। 8 নাম্বার যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আয় বৈষম্য। পুঁজিবাদী অর্থব্যবস্থায় আয় বৈষম্য হচ্ছে ব্যাপকভাবে দেখা দেয়। এটার কারণটা হচ্ছে যে সম্পদের মালিকানা যেহেতু ব্যক্তি মালিকানা, যার সম্পদ বেশি তার আয় বেশি, আর যে হচ্ছে যার সম্পদ কম হচ্ছে তার আয় কম। এই জন্যই হচ্ছে কি ধনী আর হচ্ছে দরিদ্র এক ধরনের হচ্ছে দুই ধরনের শ্রেণীর হচ্ছে উদ্ভব ঘটে। 9 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুনাফা অর্জন। আমরা এখানে বলতেছি যে হচ্ছে যার সম্পদ বেশি সেই হয়তো উৎপাদক। এখন বলা হচ্ছে যে পুঁজিপতিদের মূল লক্ষ্য হচ্ছে কি মুনাফা। যারা হচ্ছে উৎপাদন করবে কোনো জিনিস হচ্ছে উৎপাদন করবে তাদের হচ্ছে মূল লক্ষ্যই হবে কি মুনাফা কিভাবে বেশি করা যায়। যেসব ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা আছে সেসব ক্ষেত্রে কি আবার বিনিয়োগটাও বেশি হয়। 10 নম্বর যে পয়েন্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে শ্রম বিভাগ। পুঁজিবাদী অর্থব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা।
এই অর্থব্যবস্থায় হচ্ছে আমরা হচ্ছে উৎপাদনটা বৃহদায়তন উৎপাদন হয়, অনেক বেশি উৎপাদন করা যায়। আর হচ্ছে যখন বেশি উৎপাদন করা যায় তখন হচ্ছে শ্রম বিভাগ হয়। শ্রম বিভাগ বলতে বোঝাচ্ছে যে হচ্ছে যে শ্রমিক যে কাজের জন্য পারফেক্ট তাকে সে কাজে হচ্ছে করতে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। একজন হচ্ছে কাপড় কাটবে, আরেকজন হচ্ছে সেলাই করবে, আরেকজন হচ্ছে বোতাম লাগাবে, এভাবে আরেকজন শেষে হচ্ছে একজন আয়রন করবে মানে ইস্ত্রি করবে। অর্থাৎ কি শার্ট তৈরি হয়ে যাচ্ছে। শার্ট তৈরি বিভিন্ন ধাপে যে শ্রমিকটা যে কাজে দক্ষ তাকে সেই কাজেই হচ্ছে নিয়োগ করাই হচ্ছে তোমার শ্রম বিভাগের হচ্ছে মূল লক্ষ্য। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুদভিত্তিক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থায় সুদভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়, ফলে আমদানি রপ্তানি ভোগ বিনিয়োগ সঞ্চয় ইত্যাদি সবকিছুই হচ্ছে কি সুদের ভিত্তিতে চলে। 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ। পুঁজিবাদী অর্থব্যবস্থায় কি মাল্টিন্যাশনাল যে হচ্ছে কোম্পানিগুলো থাকে, এই কোম্পানিগুলো কি বিনিয়োগ করে, আর এর ফলে হচ্ছে বিশ্ববাজারে তাদের হচ্ছে একটা নিয়ন্ত্রণ চলে আসে। আমাদের দেশেও তো হচ্ছে বাইরের দেশগুলোর অনেক হচ্ছে কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আমরা বলি বহুজাতিক কোম্পানি, তারা হচ্ছে এসে আমাদের দেশে কি বিনিয়োগ করে। তার মানে কি আমাদের দেশের হচ্ছে একটা বাজার হচ্ছে তারা হচ্ছে দখল করে নেয়। এই যে বাজার নিয়ন্ত্রণ বলা হচ্ছে, এজন্য তারা যেসব দেশে হচ্ছে তাদের হচ্ছে ব্যবসা পরিচালনা করে সেসব দেশে তাদের কি একটা বাজার নিয়ন্ত্রণে থাকে। 13 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনকারীরা কি প্রতিযোগিতা করে। আগের একটা পয়েন্টে বলা হয়েছে, দেখো 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রতিযোগিতা যদি করে মানে কে হচ্ছে কম খরচে হচ্ছে একটা কলম উৎপাদন করতে পারে, যদি উদাহরণ সহ বলি তাহলে হচ্ছে কি এটার একটা প্রতিযোগিতা হয়, যে বেশি কম খরচে উৎপাদন করতে পারবে সে কি বেশি মুনাফা করতে পারবে। এখন এই প্রতিযোগিতা করতে যেয়ে হচ্ছে নতুন নতুন কি প্রযুক্তি আবিষ্কার হয়, হয়তো নতুন মেশিন আবিষ্কার হলো যে মেশিনের দ্বারা হচ্ছে একটা কলম হচ্ছে কম সময়ে বা হচ্ছে কম খরচে উৎপাদন করা যায়। এই যে বলা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, প্রতিযোগিতার কারণেই হচ্ছে এই প্রযুক্তির ব্যবহারটা চলে আসছে। 14 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদন। আমরা আগেই বলছি যে হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থায় কি লোকজন বেশি হচ্ছে উৎপাদন করে, বৃহদায়তন উৎপাদন সম্ভব হয়। এরপরে যে হচ্ছে অর্থব্যবস্থাটা বলেছি সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সোশিয়ালিস্টিক ইকোনমি, যেটাকে আরেকটা বলা হচ্ছে কমান্ড ইকোনমি। এই হচ্ছে এই অর্থব্যবস্থার সংজ্ঞায় দেখো, সংজ্ঞায় বলা হচ্ছে যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। আবার বলছি যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। আমরা আগেরটাতে দেখলাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখলাম ব্যক্তিগত মালিকানা, আর হচ্ছে এখানে দেখো সম্পদের হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর মালিকানা ব্যক্তির পরিবর্তে কি সমাজ বা রাষ্ট্রের হাতে থাকে। এখানে বলা হচ্ছে যে সব সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র বা সমাজ। 2 নাম্বার যে হচ্ছে বৈশিষ্ট্য এখানে হচ্ছে শোষণহীন সমাজ ব্যবস্থা। ব্যক্তি মালিকানায় থাকে না বললে এখানে শোষণের কোনো সুযোগ নাই, ফলে এখানে কি মালিক আর শ্রমিক কেউই হচ্ছে শোষিত হয় না বা হচ্ছে কেউ শোষণ করেও না, দুইজনে হচ্ছে সমান হচ্ছে সমান্তরাল একটা পজিশনে থাকে। 3 নাম্বার যে হচ্ছে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক দাম নির্ধারণ। আমরা আগেরটাতে দেখলাম যে ক্রেতা বিক্রেতা হচ্ছে দর কষাকষির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করে, একটা দাম হচ্ছে নির্ধারণ হয়। কিন্তু এই জায়গায় হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ মানে হচ্ছে সরকার বা হচ্ছে রাষ্ট্রের প্রধান একটা যেটা থাকবে উনি হচ্ছে দাম হচ্ছে নির্ধারণ করে দেয় যে কোন দ্রব্যের কি দাম, আর ওই দামেই হচ্ছে কেনাবেচা হয়। 4 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা।
এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন, বন্টন, ভোগ এই সব কিছুই একটা কি পরিকল্পনার মধ্য দিয়ে হচ্ছে পরিচালিত হয়। আর এই পরিকল্পনা করে হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। উনি বা হচ্ছে একটা কমিটিও থাকতে পারে। সেই ক্ষেত্রে সেই কর্তৃপক্ষ হচ্ছে সবকিছু নির্ধারণ করে দেয় যে কিভাবে কি হবে না হবে। ভোক্তার স্বাধীনতা নেই, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য। এখানে হচ্ছে কেউ ইচ্ছা করলেই তার ইচ্ছা মতো ভোগ করতে পারে না। মানে একজন হচ্ছে 10-12টা হচ্ছে জিনিস কিনবে, আরেকজন কিছুই কিনবে না, এমন না। সবার জন্য হচ্ছে সমান অধিকার, সমানভাবে ভোগ করে তারা। এই জন্য বলা হয়েছে ভোক্তার স্বাধীনতা নেই। ভোক্তা ইচ্ছা করলেই হচ্ছে সেই জিনিসগুলো ভোগ করতে পারবে না। এখানে বলা হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, উৎপাদনের স্বাধীনতা নেই। হ্যাঁ, ভোক্তার যেমন স্বাধীনতা নেই, এখানে উৎপাদনের স্বাধীনতা নেই। রাষ্ট্র বা হচ্ছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ যাকে যেটা উৎপাদন করতে বলবে তাকে সেটাই উৎপাদন করতে হবে। ইচ্ছা করে আমি একটা কিছু উৎপাদন করলাম, এটা এমন হবে না। 7 নাম্বার, অবাধ প্রতিযোগিতা নেই। এখানে কেউ কারোর সাথে প্রতিযোগিতা হচ্ছে করে না। কারণ হচ্ছে দাম তো হচ্ছে ফিক্সড। ওই যে বললাম কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম হচ্ছে নির্ধারণ করে দেয়। এজন্য এখানে কি প্রতিযোগিতা নাই। যে জিনিসই বানাক, যে কম খরচেই বানাক, বেশি খরচেই বানাক, কিন্তু দাম হচ্ছে তার হচ্ছে একই। এই জন্য প্রতিযোগিতা করে না। 8 নাম্বার যেটা হচ্ছে সামাজিক কল্যাণ নিশ্চিতকরণ। এই অর্থব্যবস্থায় কি লাভ লোকসানের ভিত্তিতে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় না। এই জন্যই কি সামাজিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। সমাজের মানুষের কল্যাণ কিভাবে হবে, সবাই কিভাবে সুস্থভাবে বেঁচে থাকবে, সবাই সমান অধিকার, যেটা আমরা আগে বলেছি, সবাই সমানভাবে খাবার পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে। এই যে সামাজিক কল্যাণ নিশ্চিতকরণই হচ্ছে সামাজিক অর্থব্যবস্থার একটি মূল বৈশিষ্ট্য। 9 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে বন্টন ব্যবস্থা। এই অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর যোগ্যতা ও দক্ষতা অনুসারে আয় বন্টন করা হয়, ফলে সুষম বন্টন নীতি কার্যকর হয়। 10 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। এই অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা আগে বলতেছি যে হচ্ছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে হয়ে থাকে, ফলে অতি উৎপাদন বা কম উৎপাদনের কোনো সুযোগ নেই। কেউ বেশি উৎপাদন করবে বা কেউ কম উৎপাদন করবে, এটার কোনো সুযোগ নেই। আর এর ফলে কি মুদ্রাস্ফীতি বা মুদ্রার সংকোচন কি দেখা দেয় না। 11 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুনাফার অনুপস্থিতি। এই অর্থব্যবস্থায় দ্রব্যের উৎপাদন রাষ্ট্রীয় মালিকানা হয় বিধায় কি ব্যক্তিগত কোনো হচ্ছে মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। ব্যক্তি যে হচ্ছে মুনাফা অর্জন করবে এটা কোনো সুযোগ নেই। 12 নম্বর যে হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি মানুষের মৌলিক যে চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও কি চিকিৎসা ইত্যাদি পূরণ করা হয়। এর ফলে হচ্ছে সামাজিক নিরাপত্তা কি নিশ্চিত করা সম্ভব হয়। আমরা দুইটা মোটামুটি অর্থব্যবস্থা আজকে দেখলাম। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখলাম, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এখন নেক্সট যেটা যে হচ্ছে এই দুই অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো কি। এই দুই অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো এই দেখো একটা মানে ছক আকারে হচ্ছে দেওয়া হয়েছে। এই হচ্ছে দেখো প্রথম ছকের হচ্ছে লেখা আছে যে প্রথম কলামের পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামের লেখা আছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আর তৃতীয় কলামটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন পার্থক্যের বিষয় প্রথম বিষয়টাই হচ্ছে সম্পদের মালিকানা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেখেছি কি সম্পদের মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃত, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা বিদ্যমান ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা নেই। পার্থক্যের বিষয় 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মুনাফা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূল লক্ষ্যই হলো মুনাফা অর্জন,
আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হলো সামাজিক কল্যাণ সাধন। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ভোক্তা, ভোক্তার স্বাধীনতা বলা হয়, এখানে ভোক্তা লেখা আছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? ভোক্তার সার্বভৌমত্ব স্বীকৃত, মানে ভোক্তা স্বাধীন, তার যেটা ইচ্ছা সেটা ভোগ করতে পারবে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা নেই বা সার্বভৌমত্ব স্বীকৃত নয়। 5 নম্বরে দেখো সরকারি হস্তক্ষেপ বলা হচ্ছে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, সরকার কোনো হস্তক্ষেপ করে না, ব্যক্তি যার যেটা ইচ্ছা সে সেইভাবে উৎপাদন করে, যার যেটা ইচ্ছা সে সেইভাবে ভোগ করে। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত, মানে সরকার নিয়ন্ত্রণ করে দেয় কে কোন কাজটা করবে, কে উৎপাদন করবে, কে ভোগ করবে, এই বিষয়টা সরকার নিয়ন্ত্রণ করে। 6 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা। এই অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনার অস্তিত্ব নেই, মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় কোনো পরিকল্পনা করা হয় না, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তোমার একটা কেন্দ্রীয় পরিকল্পনা থাকে। তারপরের যেটা পয়েন্ট, সেটা হচ্ছে মুক্তবাজার। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় মুক্তবাজার প্রক্রিয়ার অধীনে সকল অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এ ব্যবস্থায় বলা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কার্যকর নয়। বন্টনের ক্ষেত্রে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের সুষম বন্টন হয় না, আর হচ্ছে সামাজিক অর্থ ব্যবস্থায় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা যায়। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্র। শ্রমিকের স্বার্থ বলা হচ্ছে একটা পয়েন্ট, সেখানে লেখা আছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয় না, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয় বা হচ্ছে সতর্ক দৃষ্টি দেওয়া হয়। শ্রেণী শোষণ পয়েন্ট আছে একটা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণ বিদ্যমান, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী শোষণের আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রে হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিযোগিতা বিদ্যমান, আর হচ্ছে সামাজিক অর্থ ব্যবস্থায় প্রতিযোগিতার পরিবেশ নেই। আর শেষের যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। এ অর্থ ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান নয়, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বা সামাজিক বা রাষ্ট্রীয় নিরাপত্তা বিদ্যমান। এই যে দুটোর ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য, একটাতে একটা জিনিস আছে আর একটাতে আরেকটা জিনিসের অনুপস্থিতি, জাস্ট সিম্পল বৈশিষ্ট্যগুলো ভিত্তিতেই হচ্ছে পার্থক্যটা দেখানো হয়েছে। বৈশিষ্ট্যগুলো যারা হচ্ছে ভালোভাবে মনে রাখতে পারবা, পার্থক্য হচ্ছে তাদের জন্য মানে আলাদাভাবে এক্সট্রাভাবে পড়ার প্রয়োজন হবে না। আমাদের হচ্ছে আরো 2টা অর্থ ব্যবস্থা বাকি থাকলো, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আজকের জন্য এই পর্যন্তই, আর হচ্ছে পরবর্তী হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মিশ্র অর্থ ব্যবস্থা আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে হচ্ছে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।